আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এতক্ষণে অরিন্দম কহিলা বিশ্বাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস আলী রিয়াজ গ্রেফতার করা হয়েছে। সাউদ্দিন আহমেদ তিনি খুব সিরিয়াস মোডে যেতেন। আপনাদের সেই দিনগুলো মনে আছে কিনা? ঐক্যমত্য কমিশনের মিটিং এ যেতেন এবং আমরা খুব টেনশনে ছিলাম যখন ওই যে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে যখন খুব ঢাকঢোল পিটিয়ে কি জুলাই সনদ সই করার কলম থাকবে জাদুঘরে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, জাতিরে বুঝ দিত ডোজ খাওয়াইতো, যে এটা হচ্ছে মানে কি গোলটা জাতিরে খাওয়াইতে চেয়েছিল। বলে যে নির্বাচন, জাতীয় নির্বাচন তো আপনাদের 5 বছরের জন্য, আর এই জুলাই সনদ এটা আগামী 100 বছরের জন্য। খুব বিজ্ঞ শ্রেণীর, আমরা তো ছোট মানুষ, বাংলাদেশে খ্যাতিমান আইনবিদ কয়েকজনের সঙ্গে বসছিলাম, একদম আইনে তারা এক্সপার্ট, নাম বলে চিনবেন আপনারা, আমি আর নাম বলতে চাই না, এটা অনানুষ্ঠানিক একটা জায়গার আলোচনায়। সেখানে তারা বলছিল যে আলী রিয়াজ যে কি সর্বনাশ করতে চাইছে এই দেশের, আলী রিয়াজ এত বড় ডেঞ্জারাস, এত রকম ক্রিটিক্যাল, যে জুলাই সনদের প্রতি পরতে পরতে সে কিভাবে 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করা যায়, 71-এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায়, ধুলায় মিশিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা সবটা করছে। এবং দিন শেষে সেই সালাউদ্দিন ভাই আমাদের, যিনি বহু ত্যাগ তিতিক্ষা পার হয়ে আজকে গভর্নমেন্টের একরকম সেকেন্ড থার্ড ম্যান বোঝা যায়। তো সংসদের দিকে তাকালে বিএনপির দিকে, ক্ষমতাসীন দলের দিকে ওনাকেই বেশি লাউড দেখা যায়। তিনি এসে বললেন, আনুষ্ঠানিকভাবে বলা যায় সংসদে দাঁড়িয়ে, যেহেতু সাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা, মানে ইউনুস এটা জাতীয় প্রতারণা, জাতীয় চিট করছে। তাহলে জাতীয় চিটার ইউনুস, এই পুরো বাংলাদেশের মানুষ শেষে জালিয়াত বলছিল না? এই ইউনুসের চিটিং এখন হারে হারে টের পাচ্ছে বিএনপি। আমি একটু শুনাই আপনাদেরকে, এবং শুনতে কেউ পাবেন যে এই বিএনপি গণভোটকে যেভাবে বলেছে, গণভোট বেআইনি, অবৈধ, এবং গণভোট ওই জামাতের মতো কি আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই, এখন তারা জুলাই সনদকেও অন্তত জাতির সামনে তুলে ধরতে পেরেছে। মহান জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-কে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংসদে বলেছেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, এই আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটি আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি, রাজনৈতিক দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট, মানে ভিন্ন মত, এই আদেশে উল্লেখ না করে এটি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, যা একটি জাতীয় প্রতারণা। আদেশে আইনি দিক তুলে ধরে সাউদ্দিন আহমেদ বলেন যে এটা এর আগেও বলেছেন যে সেই আদেশ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ভয়েস অফ ইনিশিও বা সূচনা থেকেই বাতিল, এই অধ্যাদেশেও নয়, আইনেও নয়, মানে পুরোপুরি তিনি এটি নাকচ করেছেন। গণভোট নিয়ে সমালোচনা করে তিনি ওই যে গণভোটের 4 প্রশ্ন, এটা আবার পুনরুদ্ধার হয়েছে, যেটা গণভোট হয়ে যায় আজকে 1.5 মাস পরেও বাঙালির বোধহয় দাঁত ভেঙে যায় গণভোটের চার প্রশ্ন। আচ্ছা, গণভোট যে দিয়েছে, এই যে বলে 70% লোক ভোট দিয়ে গণভোট হ্যাঁ জিতায় দিচ্ছে, বাংলাদেশের কত পার্সেন্ট লোককে আপনি জিজ্ঞেস করলে এই গণভোটের মর্মার্থ এখন বলতে পারবে? আচ্ছা, আরেকটা জায়গায় খুব সাংঘাতিক ভাবে বিএনপির এই মুখপাত্র যদি বলি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হাত দিয়েছেন, সে হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার প্রসঙ্গে নির্বাচন কমিশনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব সিরিয়াসলি আজকে প্রথমবার সিইসি সম্পর্কে বলেছে, অস্তিত্বহীন একটি পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই। প্রধান নির্বাচন কমিশনার এই শপথের ফর্ম সংসদে পাঠানোর এখতিয়ার রাখেন না। তিনি সংবিধান সংরক্ষণের শপথ নিয়ে নিজেই তা ভঙ্গ করেছেন। আপনাদের আর বুঝতে বাকি নেই, বিএনপি বলছে যে আমরা সংস্কারের বিপক্ষে না, আমরা সংস্কার চাই কিন্তু কোনো অবৈধ অধ্যাদেশের মাধ্যমে না। দেখা যাক জল কত দূর গড়ায়। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আমলে গত 1.5 বছর ধরে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। নির্বাচনের আগে থেকে সে সম্পর্ক পুনর্গঠন হচ্ছে এমন বার্তা পাওয়া গেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির সাথে ভারত সরকারের সম্পর্ক দেখে। ইউনূসের আমলে যেটি ছিল নিয়মিত ঘটনা, সেই ভারত বিরোধী স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বাংলাদেশের নির্বাচনের আগে থেকে প্রায় বন্ধই হয়ে গেছে। সম্পর্ক উন্নয়নের জন্য নতুন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 2 দিনের সফরে যাচ্ছেন দিল্লিতে। তার এই সফরে দৃশ্যমান অমীমাংসিত বিষয়ের পাশাপাশি অদৃশ্যমান কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এমন তথ্য জানা গেছে।
অদৃশ্যমান ইস্যুগুলোর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হবে। ঠিক এমন একটা পরিস্থিতিতে খলিলুর রহমানের সফরের এক সপ্তাহ আগে আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের সবচেয়ে বড় একটি মাথা ব্যথা পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ৮ সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো গ্রেপ্তার হওয়া এই ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি। আবার এদের দলনেতা সাব্বির আহমেদ লোন বাংলাদেশ থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নির্দেশে ভারতে বড় ধরনের নাশকতার ছক কষছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। খবরটি বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন লস্কর-ই তৈয়বার জঙ্গি, যাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, তাদের গ্রেপ্তারের ঘটনা খলিলুর রহমানের সফরের আলোচ্য সূচিতে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি বড় একটি বিষয় হয়ে দেখা দেবে। এদিকে বাংলাদেশ সীমান্তে চোরাচালান সহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিনব এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সিদ্ধান্তটি হলো ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহারায় সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে বিএসএফ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি হতে যাচ্ছে প্রথম ভারত সফর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার পথে নয়াদিল্লি সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে এ সফরে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ, কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে। ফলে ভারত থেকে আরো জ্বালানি আনার পরিকল্পনা করছে সরকার। শেখ হাসিনার আমলে তৈরি হওয়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা বিগত ইউনূস সরকারের আমলে বন্ধ ছিল। মধ্যপ্রাচ্য সংকট দেখা দিলে বিএনপি সরকারের আমলে ভারত এ নিয়ে ৩ দফায় ১৭,০০০ টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করেছে। অন্যদিকে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের সঙ্গে বাংলাদেশের ৩ দশক মেয়াদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল উভয় দেশের চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করেছে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে মনোনয়নের বিষয়ে ভারতের সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে 2026-27 সভাপতি পদের জন্য বাংলাদেশ মনোনয়ন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। এক্ষেত্রে তিনি ভারতের সহায়তা চাইতে পারেন বলে প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কূটনৈতিক সূত্রগুলো বলছে এসব দৃশ্যমান ইস্যুর পাশাপাশি কিছু অদৃশ্যমান বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনা হবে। এর মধ্যে একটি ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। দুই দেশের কারো পক্ষ থেকে ফরমালি বিষয়টি নিয়ে কথা না বললেও সূত্রগুলো বলছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। বিগত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরোচ্ছে কয়েক দফা চিঠি দিয়েছিল। তখন মোহাম্মদ ইউনূসের কিংস পার্টিগুলোকেও মাঝে মধ্যে এ নিয়ে বক্তব্য দিতে দেখা যেত, কিন্তু নির্বাচনের পর কোনো পক্ষ থেকে আর এ নিয়ে তেমন একটা উচ্চবাচ্য শোনা যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের পক্ষ থেকে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়ে বিএনপির শীর্ষ মহলকে বার্তা দেওয়া হয়েছিল। সে বার্তার ফলো আপ নিয়ে খলিলুর রহমানের সাথে আলোচনা করবেন এস জয়শঙ্কর ও অজিত দোভাল। বিশ্লেষকরা মনে করেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে কথা বলার অর্থ হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার কি করতে চায় সেটি জানতে চাইবে ভারত। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাবে না। এক্ষেত্রে যা ঘটার তা পর্দার আড়ালেই ঘটবে। ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের আরেকটি বিষয় হলো আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত বিরোধী জঙ্গিদের উত্থান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে বাংলাদেশে অনেক দিন পালিয়ে থাকা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার এক দলনেতা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে আবার ৭ জনই বাংলাদেশি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
সীমান্তবর্তী দেশ হওয়ায় অনেকদিন ধরে দুই দেশের সন্ত্রাসীরা পালিয়ে অন্য দেশে চলে যাওয়ার অভিযোগ আছে। কিছুদিন আগে বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। বাংলাদেশে গত অন্তর্বর্তী সরকারের আমল থেকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আসছিল। এমন উদ্বেগের মধ্যে সবশেষ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে 2 মাস ধরে চালানো এক অভিযানে পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার 8 সদস্যকে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ বলছে তাদের 7 জনই বাংলাদেশি। সবশেষ গ্রেপ্তার করা হয় দলনেতা সাব্বির আহমেদ লোনকে। ইন্ডিয়া টুডে সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের গান্দারবাল জেলার কাঙ্গন এলাকার বাসিন্দা সাব্বিরকে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় 29 মার্চ দিল্লির গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দিল্লি এবং দক্ষিণ ভারতের কিছু অংশে লস্কর সংশ্লিষ্ট একটি পোস্টার লাগানো চক্রের সন্ধান পাওয়ার পরপরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। গোয়েন্দাদের দাবি ওই চক্রটি দিল্লি ও কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়ে নাশকতার ক্ষেত্র প্রস্তুত করছিল। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে 2007 সালে দিল্লি পুলিশ AK-47 রাইফেল ও গ্রেনেড সহ গ্রেপ্তারের কথা বলছিল। জামিনের আগে 2018 সাল পর্যন্ত সে তিহার কারাগারে ছিল। এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এরপর সে বাংলাদেশে পালিয়েছিল, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে লোনকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিল। দর্শক, পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় রয়েছে। এটির বিরুদ্ধে ভারতের পাশাপাশি পশ্চিমে বিভিন্ন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর মধ্যে 2008 সালের নভেম্বরে মুম্বাইতে 3 দিনের প্রাণঘাতী হামলাও রয়েছে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর পাশাপাশি লস্কর-ই-তৈয়বার যোগ সাজসের ইঙ্গিত থাকার কথা ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। ওই হত্যাকাণ্ডের পর লস্করের শাখা হিসেবে পরিচিত TRF কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ভারতীয় বাংলাদেশি গণমাধ্যমে উদ্বেগজনক যে খবরটি প্রকাশ হয়েছে সেটি হলো গ্রেপ্তার হওয়া সাব্বির লোন দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে লস্করের কার্যক্রম পরিচালনা করছিল। সে অবৈধভাবে বাংলাদেশ থেকে নেপাল সীমান্ত হয়ে সম্প্রতি ভারতে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গত 8 ফেব্রুয়ারি দিল্লির জনপথ মেট্রো স্টেশনে সন্দেহভাজন কিছু পোস্টার দেখা যায়। সেই সূত্র ধরে এই অভিযান শুরু হয়। ওই পোস্টারগুলোতে পাকিস্তানপন্থী স্লোগান, কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা এবং জঙ্গি বুরহান ওয়ানির ছবি ছিল। গত 15 ফেব্রুয়ারি কলকাতার অভিযানে এই চক্রের অন্যতম 2 সদস্য বাংলাদেশের বগুড়ার উমর ফারুক ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বর্ণনা দিয়ে এই প্রতিবেদনে বলা হয় 21 ফেব্রুয়ারি তিরুপুরের একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিল। গ্রেপ্তারকৃতদের বিশেষ করে ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। এনডিটিভি লিখেছে, জিজ্ঞাসাবাদে ওমর ফারুক তদন্তকারীদের জানান 2025 সালের মার্চ মাসে লোনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। লোন ধীরে ধীরে তাকে উগ্রবাদে উদ্বুদ্ধ করেন এবং ভারতের লস্কর-ই-তৈয়বার কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন। ওমরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রেকি করে ভিডিও করতে এবং এই নেটওয়ার্কে আরো বাংলাদেশিদের যুক্ত করতে। স্থানীয় পরিস্থিতিদের মাধ্যমে ভারতের ভেতরে অস্ত্রের ব্যবস্থা করার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল। এনডিটিভি বলছে, লোন সরাসরি পাকিস্তানে অবস্থানরত লস্কর-ই-তৈয়বার সিনিয়র হ্যান্ডলার আবু হুজাইফা, সুমামা বাবর এবং আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখত। সে ভারতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছিল। এছাড়া তেহরিক উল মুজাহিদিন কমান্ডার আবু তালহা এবং UPA আইনের অধীনে তালিকাভুক্ত সন্ত্রাসী আসিফ দারের সঙ্গে লোনের যোগাযোগ ছিল। ভারতের কর্মকর্তাদের মতে এই পুরো বিষয়টি পাকিস্তান থেকে পরিচালিত এবং বাংলাদেশ থেকে অপারেশনাল সমর্থন পাওয়া একটি সুসংগঠিত আন্তঃসীমান্ত ষড়যন্ত্রের অংশ।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধী জঙ্গিদের তৎপরতা বাড়ায় কয়েকজন ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশ সফরও করেছিলেন। সূত্রগুলো বলছে, লস্করে তৈয়বার সেলের সদস্যরা যে বাংলাদেশে কাজ করছে এমন প্রমাণ পাওয়ার পর খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিষয়টি তুলে ধরবেন। এই বিষয়টি সামনের দিনে দুই দেশের সম্পর্কে অনেক বড় ইস্যু হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ 2024 আগস্টের পর ইউনূসের আমলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হরে দরে জেল থেকে পালিয়েছে, যেটা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কয়েকদিন আগে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার বলেছিলেন, কোনোভাবে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের আরেকটি খবর হলো, ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহারায় সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, বাংলাদেশে ও ভারতের মধ্যকার একটি স্পর্শকাতর ইস্যু হলো সীমান্ত হত্যা। গত কয়েক মাসের সীমান্ত হত্যা কমে গেলেও চোরাচালান সহ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। বিএসএফ এরই মধ্যে সীমান্তে উন্নত প্রযুক্তি যেমন নজরদারি ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং এবং লোকেটিং গেজেট এবং থার্মাল ইমেজার দিয়ে 24 ঘন্টা নজরদারি করছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো রাজ্যগুলোর সীমান্তের কিছু অংশে বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের বেআইনি চলাচল রোধ করা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, নতুন কৌশল হিসেবে সীমান্তে সাপ ও কুমির ব্যবহার করা হবে। গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে একটি বৈঠকে বিষয়টি নিয়ে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন। এরপর গত 20 মার্চ বিএসএফ এর নয়াদিল্লি সদর দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের আরো একটি বৈঠকের পর এ নিয়ে সীমান্ত স্তরের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সামনের দিনগুলোতে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে একটি বার্তা খলিলুর রহমানের এই সফর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সফরের আগে লস্করে তৈয়বার বাংলাদেশি সদস্যদের গ্রেপ্তারের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুটিকে বেশ জোরালো করে তুলবে। আবার জঙ্গিদের উত্থান ঠেকাতে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ভারতের পক্ষ থেকে যে বার্তা এতদিন দেয়া হচ্ছিল সেটিও বেশ জোরদার হতে পারে। আসলে এটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়, সময় উপযোগী। একেবারেই এই আলোচনাটা এইভাবে করতে সাধারণত সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষ অন্তত, এটা নিয়ে কেউ আলোচনা করতে কেউ সাহস পায় না, কেউ আগ্রহ দেখায় না, বা কারো কাছে তথ্যের ঘাটতি রয়েছে বলে আলোচনা যেতে চায় না বা করতে চায় না। এটা খুবই জটিল। পশ্চিমবঙ্গের, ভারতের যতগুলো রাজ্য, ভারতের প্রায় 29-30টা রাজ্যের মধ্যে 17টি রাজ্যতে আমার যাতায়াত ছিল একদা। তো পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে সবচেয়ে জটিল নির্বাচন কিন্তু এই পশ্চিমবঙ্গেই। মানে ভারতের যত রাজ্য নির্বাচন হয়, আমি জাতীয় নির্বাচনের কথা বলি নাই, সংসদীয় নির্বাচনের কথা বলি নাই, এই যে রাজ্য সরকারের যে নির্বাচন নিম্ন কক্ষের, এটা খুবই জটিল। ভারতের এই রাজ্য সভায় কে যে কার বন্ধু, কে যে কার শত্রু, কে যে কার শুভাকাঙ্ক্ষী, কে যে কার পক্ষে থাকবে, দিন শেষে বিপক্ষে চলে যাবে। এমনকি ক্ষমতা গ্রহণ করার পরেও তারা রাজ্যসভায়, বিধানসভায় তারা কে বিধায়ক থাকবে, কার পক্ষে চলে যাবে, আপনারা হিসাব করতে পারবেন না। আমরা দেখলাম যে গত নির্বাচন একটা দিয়ে শুরু করি, গত নির্বাচনে আমরা দেখলাম একটা স্লোগান উঠলো যে আমরা দেশের মানুষকেই ভোট দেব। কিন্তু আমরা দেখলাম যে ইউসুফ পাঠানকে, সরি ভুলে গেলাম, সম্ভবত মানে ইউসুফ পাঠান বা তারই ভাই, তাকে সাংসদ তৃণমূল থেকে তাকে নমিনেশন দেওয়া হলো। তিনি তো পশ্চিমবঙ্গের কেউ না, তিনি অন্য রাজ্যের, তাকে দেওয়া হলো এখানে আমরা দেখেছি। আবার দেখেন, আমরা দেখলাম শত্রুঘ্ন সিনহা, তিনি বিহারের, তাকে আবার জাতীয় নির্বাচনে তাকে নেওয়া হয়েছিল, আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের নির্বাচনটা আসলে জটিল। আপনারা দেখেন সেখানে দীর্ঘ সময় বামপন্থীরা শাসন করেছে, দীর্ঘ সময় কংগ্রেস শাসন করেছে, মমতা ব্যানার্জিও কয়েকটা টার্ম চলে গেল, এবং আরো কতদিন থাকবেন, সেটা থাকবেন কি থাকবেন না সেটা নির্ভর করতেছে আগামী মাসে নির্বাচনে। তো এই যে এইখানে ভোট ব্যাংকেরও পার্থক্য আছে। বামপন্থীর ভোট কোন দিকে যাবে, তৃণমূলের ভোট তৃণমূলের, কিন্তু বামপন্থীর ভোট কোন দিকে যাবে, বিজেপিতে যাবে না তৃণমূলে। তারপর মুসলমানদের ভোট তৃণমূলে যাবে না বিজেপিতে যাবে না কংগ্রেসে যাবে, এটা একটা জটিলতা আছে এখানে। না এইভাবে আপনি কি
আপনি প্রিয় দর্শক, আপনি যেটা লিখেছেন এটা আপনি সমর্থক হিসেবে বলতেই পারেন, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনি বলতেই পারেন, কারণ এটা আপনার এটা বলার রাইটস আছে আপনি যদি সেটা সমর্থন করেন। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারবো না যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় চলে আসতেছে, অনুমান করতে পারি মাত্র, আমরা বলতে পারবো না, আপনার মতো বলতে পারবো না। আর আবারও বলি, পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই জটিল। সেখানে শুধুমাত্র যে ধর্মের জজবা চলে তা না, সেখানে পয়সা, টাকা পয়সা এবং মাসল মাসল পেশি শক্তির কাজ চলে। পশ্চিমবঙ্গের মতো এরকম পেশি শক্তি কোন রাজ্যে এরকম আপনি প্রয়োগ করতে পারবেন না। পশ্চিমবঙ্গের সম্পর্কে সবসময় একটা অভিযোগ ছিল, সেটা কংগ্রেসের আমল হোক, সেটা সিপিএম এর বামপন্থীদের আমলে হোক, আর তৃণমূলের সময় হোক, সবসময় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে তৃণমূলের, মানে এই পশ্চিমবঙ্গের নির্বাচন হয় পেশি শক্তি দ্বারা। অনেক সময় কেউ কেউ বলেছে জোর করে ভোট নিয়েছে, ভয় দেখে। দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কাগজে কলমে বলা হচ্ছে এই সফরে জ্বালানি, ভিসা, গঙ্গার পানি চুক্তি এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বা প্রথম বিদেশ সফর নিয়ে বোঝাপড়া, এছাড়া নতুন সরকারের সঙ্গে মানে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে? সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফরটাই কি হতে যাচ্ছে দুই দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট? ইতিমধ্যেই আপনারা জেনেছেন আগামী 7 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটাই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। কূটনীতিকরা এটাকে কেবলই সফর না বলে বলছেন এটা হতে যাচ্ছে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সূচনা দুই দেশের। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, মোটামুটি চূড়ান্ত হয়েছে।